নমস্কার বন্ধুরা, শ্রুতিতরুণ অডিও স্টোরি টেলিং চ্যানেলে আজ আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা একটি ভূতের গল্প, বছর 20 আগে। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। শুরু করি তাহলে। প্রথমেই বলে রাখি, এই গল্প যারা শুনবে তারা সকলেই হয়তো এক বাক্যে বলবে, এটা স্রেফ চমক সৃষ্টিকারী মস্তিষ্কপ্রসূত একটা ঘটনা মাত্র। কিন্তু এই গল্প যিনি আমাকে বলেছিলেন তাকে অবিশ্বাস করার মতো মানসিকতা আমার অন্তত নেই। ঘটনাকালও খুব বেশি পুরনো দিনের নয়, মাত্র বছর 20 আগেকার কথা। মৌলালির কাছে রতিকান্ত পোদ্দার নামে এক ভদ্রলোক থাকতেন। খুবই অভাবী লোক, স্ত্রী এবং 2টি ছেলে মেয়ে নিয়ে দরিদ্রের সংসার। ভদ্রলোক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্ভাগ্যবশত প্রতিষ্ঠানটি ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যাওয়ায় চাকরি খুইয়ে একেবারে মাথায় হাত দিয়ে বসলেন ভদ্রলোক। একেই চাকুরিহীন হয়ে মন মেজাজে ঠিক ছিল না, তার ওপর স্ত্রীর গঞ্জনা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে রতিকান্তবাবু ঠিক করলেন আত্মহত্যা করে এই কলহ আর দুর্ভাবনার হাত থেকে রেহাই নেবেন তিনি। এই ভেবে এক রাতে রতিকান্তবাবু বাড়ি থেকে বেরিয়ে সবার অলক্ষ্যে কাছাকাছি এক বিখ্যাত কবরখানায় ঢুকে পড়লেন। পকেটে কাগজে মোড়া বিষও ছিল। এটা খেলেই সব জ্বালার অবসান হয়ে যাবে। নিরাপদে দেহ রক্ষার জন্য নির্জন কবরখানাই হচ্ছে উপযুক্ত স্থান। এখানে কেউ চেঁচামেচি করবে না, বাধা দেবে না, অথচ শান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়া যাবে। তখন গরমের দিন, তাই ফুটফুটে জ্যোৎস্নার রাত। রতিকান্তবাবু কবরখানায় ঢুকে চাঁদের আলোয় আলোকিত জায়গাটার ভেতরের রূপ দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলেন। চিরকাল এর বাইরে দিয়েই যাতায়াত করেছেন তিনি, ভেতরে কখনো ঢোকার প্রয়োজনই মনে করেননি। আজ ভেতরে ঢুকে এক গভীর প্রশান্তিতে ভরে উঠল তার মন প্রাণ। অন্য সময় হলে কবরখানায় ঢোকার কথা সজ্ঞানে চিন্তাই করতে পারতেন না তিনি। কিন্তু মৃত্যুর জন্য যে মানুষ তৈরি, তার আর ভয় কিসের? কবরখানায় ঢুকে এদিক সেদিক ঘুরতে ঘুরতে একেবারে দিশেহারা হয়ে পড়লেন তিনি। কত বিচিত্র রকমের স্মৃতিসৌধ যে আছে তা তার ধারণারও বাইরে ছিল। অবশেষে অনেক ঘুরে ক্লান্ত হয়ে একটি খুব সুন্দর সোপানযুক্ত বড় সড়ো স্মৃতিসৌধর উপর বসে পড়লেন। ফুরফুর করে হাওয়া বইছে, সেই হাওয়ায় ঘুম নেমে আসছে চোখে। কত মানুষ তো এর ভেতরে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। কাজেই এর ওপর শুয়ে যদি কেউ একটু ঘুমোয় তো কার কি বলবার আছে? এই ভেবে তিনি কবর সৌধর মসৃণ পাথরে চাতালে শুয়ে পড়লেন। কেউ কোথাও নেই, নিস্তব্ধ নিঝুম চারদিক, শুধু আগাছার জঙ্গলে ভরা। মাঝে মধ্যে 2-1টা কেঁদো কুকুরের ছুটোছুটি ছাড়া আর কারও অস্তিত্বও নেই। শুয়ে থাকতেই ঘুমে লুটিয়ে পড়লেন তিনি। কতক্ষণ ঘুমিয়েছিলেন খেয়ালও নেই তার। হঠাৎ একজনের ধমকে ঘুম ছুটে গেল। হড়মড়িয়ে উঠে বসেই দেখলেন তার সামনে একজন দীর্ঘ দেহ খাঁটি ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছেন। জোছনার আলোয় সাহেবের গায়ের রং যেন বিদ্যুৎ ঠিকরোচ্ছে, আর নীল চোখ দুটো যেন কাচের গুলির মতো চিকচিক করছে। রতিকান্তবাবুকে উঠে বসতে দেখে কড়া গলায় সাহেব বললেন, হোয়াট ননসেন্স ইজ দিস? গেট ডাউন। রতিকান্তবাবু সাহেবের ধমক খেয়ে কবরে চাতাল থেকে মারলেন এক লাফ। সাহেব ভাঙা ভাঙা বাংলায়
গলার স্বর কঠিন করেই বললেন, কি নাম আছে তোমার? আগে আমার নাম রতিকান্ত পোদ্দার। এত রাতে তুমি কবরখানার মধ্যে আসিয়া আছো কেন? আমি ভুল করে এসে পড়েছি সাহেব, আর আর কখনো আসবো না, কখনো না, কখনো না। আর কখনো আসিবার সময় তুমি পাইলেছ আসিবে? আমি তো এখনই তোমাকে গুলি করিয়া মারিয়া দিবে। রতিকান্তবাবু আত্মহত্যা করবেন, কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে ভয়ে কাঁপতে লাগলেন। বললেন, আমাকে আমাকে এবারের মতন ক্ষমা করুন সাহেব। আমি এর আগে কখনো আসিনি, কোনো দিন আসিনি। মা কালের দিব্যি, আর কখনো আসবও না সাহেব। বহু দুঃখে এখানে এসেছিলাম, বহু দুঃখে। বলে পকেট থেকে কাগজে মোড়া বিষটা বার করে বললেন, দেখুন দেখুন, আমি এটা খেয়ে সুইসাইড করব বলে ভেবেছিলাম। আমি এইটাই খেয়ে সুইসাইড করব। কি ওটা? হ্যাঁ আগে এটা বিষ। কই দেখি। রতিকান্তবাবু সাহেবের হাতে বিষটা দিতেই সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এটা খাইলে ইঁদুর ছুটা মারিবে, তুমি মরিবে কেন? একবার বমি করিলেই তো বাঁচিয়া উঠিবে তুমি। একদম ভেজাল চিজ আছে। তবে না ঠকি, তোমরা স্বদেশীরা আসল মাল খাওয়াইবে লোককে। তা যাক, কিন্তু তুমি সুইসাইড করে আসিয়াছিলে কেন? আমি মরিয়া যেখানে বাঁচিয়া উঠিতে চাইতেছি, তুমি বাঁচিয়া সেখানে মরিয়া যাইতে চাইতেছ কি কারণে? রতিকান্তবাবু তো লাফিয়ে উঠলেন। আপনি বাঁচতে চাইছেন? মানে আপনি বেঁচে নেই? তার মানে আপনি মৃত? হ্যাঁ, আমি মৃত। বাঁচিয়া থাকিলে আমি এই রাত দুপুরে তোমার সঙ্গে এইখানে কি নকশা মারিতে আসিতাম? তুমি যে কবরের উপর শুইয়া আছো, এইটাই আমার কবর। রতিকান্ত বললেন, বুঝেছি। তা আপনি কতদিন আগে মরেছেন সাহেব? তাহা শুনিয়া তোমার লাভ কি? তোমরা স্বদেশীরাই একদিন গুলি করিয়া আমায় মারিয়াছিলে। তা হতে পারে, তবে আমি কিন্তু স্বদেশী নই সাহেব। দেশ এখন স্বাধীন হয়ে গেছে। আমি আপনাকে মারিনি, মা কালীর দিব্যি, আমি আপনাকে মারিনি। দয়া করে আমাকে ছেড়ে দিন সাহেব, আমাকে ছেড়ে দিন। ড্যাম ফুল ব্লাডি ইডিয়ট, তুমি মরিতে আসিয়াছ, যদি তো বাঁচিবার জন্য এমন ছটফট করিতেছ কেন? কান ধরিয়া উদ্বোস করো। রতিকান্তবাবু তাই করলেন। স্টপ! এইবার আমাকে সত্য করিয়া বলো তো, তুমি এইখানে মরিতে আসিয়াছিলে কেন? রতিকান্তবাবু বললেন, আমার দুঃখের কথা কি আর বলবো সাহেব। বড় কষ্টে দিন কাটছে আমার। খুব গরিব লোক আমি, তার ওপর চাকরিটাও হারালাম। চাকরি খোয়াইলে কেন? চুরি করিয়াছিলে না ঘুষ খাইয়াছিলে? ওসব কিছু নয় সাহেব, কোম্পানিটা উঠিয়া গেল। ফের মিথ্যা কথা বলিতেছ। উঠিয়া গেল না উঠাইয়া দিলে? কোনো কোম্পানি কি শুধু শুধু উঠিয়া যায়? যাক, তুমি তাহলে বলিতে চাও চাকরি খোয়াইয়া তুমি অসুবিধায় পড়িয়াছ, পেট ভরিয়া খাইতে পাও না।
হ্যাঁ, আমার বউ, ছেলে, মেয়ে সব আছে। আমি এখন এমনই অভাবে পড়েছি যে নিজেও খেতে পাই না, তাদেরও খেতে দিতে পারি না। এই জন্যে তুমি মরিটায় আসে আছিলে? ঠিক তাই সাহেব, ঠিক তাই। মরিয়া তুমি ভূত হইতে আর আকাশ হইতে খাবার পারিয়া উহাদের খাইতে দিতে, এই তো? হ্যাঁ, ইডিয়ট। তোমার কি ধারণা সব লোক মরিলেই ভূত হয়? জানি না সাহেব। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনিলাম। তোমার সুইসাইড করিবার প্রয়োজন নাই। আমি তোমাকে একটি গিনি দিতেছি, তুমি এইটি লইয়া যাও। এইটি বিক্রয় করিলে অনেক টাকা পাইবে তুমি। ওই টাকায় তোমরা পেট ভরিয়া খাইয়া বাঁচিবে। টাকা ফুরাইলে তুমি আবার আসিবে আমার কাছে, আমি তোমাকে আবার গিনি দিব। কিন্তু এই কথা তুমি কাউকে বলবে না। যদি বলো, আমি তোমাকে মারিয়া ফেলিব। রতিকান্তবাবু গিনিটা পকেটে পুরেই কবরখানার বাইরে এসে একবার গিনিটা বার করে দেখলেন সত্যি সেটা পকেটে আছে কি না। কেননা এতক্ষণ যা ঘটে গেল তার রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। হাত দিতেই ধাতব গিনিটা হাতে ঠেকল। এই তো রয়েছে, তবে তো মিথ্যে নয়। কেননা তার বারবারই মনে হচ্ছিল এতক্ষণ তিনি স্বপ্ন দেখছিলেন, কিন্তু চকচকে গিনিটা তাকে স্মরণ করিয়ে দিল এতক্ষণ যা তিনি দেখেছেন তা সত্যি। রতিকান্তবাবু গিনিটা পরদিনই একটি জুয়েলারির দোকানে বিক্রি করে অপ্রত্যাশিতভাবে অনেকগুলি অর্থ লাভ করলেন। কারণ গিনিটির ধাতব মূল্যের থেকেও এর প্রাচীনত্বের দাম ছিল অনেক। দোকানদার রতিকান্তবাবুর পূর্ব পরিচিত। গিনি দেখেই বললেন, কি ব্যাপার রতিকান্তবাবু, এই মাল কোথায় পেলেন? কোথায় আর পাবো মশাই, আমারই ছিল। বাবা জাহাজে কাজ করতেন, সাহেবদের নেক নজরে পড়ে গিয়েছিলেন। 2-1 দিন ছাড়াই সাহেবরা বাবাকে একটা করে গিনি উপহার দিতেন। তারই কিছু কিছু জমানো ছিল, এতদিন বেচিনি। এখন অভাবের জ্বালায় বেচতে এসেছি। তা বেশ করেছেন। তবে একটা কথা, আপনার যখনই ওগুলো বেচবার দরকার হবে তখন আমার দোকানে আসবেন, কেমন? কারণ এ জিনিস আমরা দাম দিয়ে কিনলেও এগুলো আমরা নষ্ট করব না। এতদিন আপনার সঞ্চয়ে ছিল, এবার আমার সঞ্চয়ে থাকবে, এই আর কি। রতিকান্তবাবু গিনি বিক্রির টাকা গৃহিণীর হাতে তুলে দিলেন, দিয়ে তিনি নিশ্চিন্ত হলেন। গৃহিণী অবাক হয়ে বললেন, ও বাবা, এত টাকা কোথায় পেলে তুমি? এই যে শুনলুম তোমার চাকরি নেই। চাকরি সত্যি নেই, আপাতত ছোটোখাটো কাজ একটা জুটিয়ে নিয়েছি, তবে দিনমানে নয়, রাতে। রাতে? কোনো খারাপ কাজ নয় তো? না না, আর হলেও বা তোমার তাতে কি? খারাপ কাজ করলে তার ফল আমি ভোগ করব, তুমি তো করবে না। আমি টাকা আনবো, তুমি সংসার চালাবে। আমি কি করছি না করছি সে ব্যাপারে তুমি একদম মাথা গলিও না। গৃহিণী চুপ করে গেলেন। রতিকান্তবাবু সাহেবের কথা মতো গিনি প্রসঙ্গও তুললেন না, সাহেবের কথাও বললেন না। তবে পরদিন থেকে রোজই সন্ধ্যের পর চাকরি করতে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সোজা কবরখানায় চলে যেতেন এবং সাহেবের স্মৃতিসৌধ নিজে হাতে পরিষ্কার করে দিতেন। সাহেবও রোজই একবার করে দেখা দিতেন রতিকান্তবাবুকে এবং প্রয়োজনে মাঝে মধ্যে একটি করে গিনি উপহার দিতেন। এইভাবেই দিন যায়। একদিন হঠাৎ গিনি বিক্রি করতে গিয়ে রতিকান্তবাবু হাতে নাতে ধরা পড়ে গেলেন।
সাদা পোশাকের পুলিশের হাতে। দোকানদারের কারসাজিতেই হোক বা অন্য কোনোভাবেই হোক, রতিকান্তবাবু পুলিশের শিকার হলেন। পুলিশ নানাভাবে চাপ সৃষ্টি করে জানতে চাইল রতিকান্তবাবুর কাছে এগুলো চোরাই মাল না সত্যিই তাদের পিতৃপুরুষের সঞ্চিত সম্পত্তি। যদি তাই হয় তবে তার পরিমাণ এখনও কত? রতিকান্তবাবু কি আর বলেন, তিনি একই কথা বারবার বলতে লাগলেন, এসব চোরাই মাল নয়, সবই তার পিতৃদত্ত ধন। এমনকি এও বললেন, আজকের এই গিনিটি ছাড়া তার সঞ্চয়ে আর একটি গিনিও অবশিষ্ট নেই। পুলিশ তবুও তার কথা বিশ্বাস করল না, কেননা এই গিনিগুলির একটির সাথে আরেকটির মিল নেই। যথেষ্ট সময়ের ব্যবধানে এগুলি তৈরি হয়েছিল। কাজেই একই লোকের কাছে বিভিন্ন সময়ের এতগুলি গিনি কি করে থাকতে পারে? এটা একটা রীতিমতো সন্দেহের ব্যাপার। তাই পুলিশ রতিকান্তবাবুকে অ্যারেস্ট করে তার বাড়িতে এসে ঘর দৌড় তছ নছ করে চারদিক তন্ন তন্ন করে নেড়ে ঘেঁটে কিছুই না পেয়ে ফিরে গেল। ফিরে গিয়েও লক আপে রাখা রতিকান্তবাবুকে ভীতি প্রদর্শন করে কথা আদায়ের চেষ্টা করতে লাগলো। রতিকান্তবাবু অনেক কাঁদাকাটা করলেন, দারোগাবাবুর হাতে পায়ে ধরলেন, কিন্তু কোনো ফল হলো না তাতে। রতিকান্তবাবুর গৃহিণী এলেও হাতে পায়ে ধরলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। দারোগাবাবু বললেন, যতক্ষণ না সত্যি কথা বলবেন উনি, ততক্ষণ ওনাকে ছাড়া হবে না। রতিকান্তবাবুর গৃহিণী স্বামীর কাছে গিয়ে কেঁদে বললেন, আমার তখনই সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই তুমি কোনো খারাপ কাজ করছো। কেন ও কাজ করতে গেলে তুমি? রোজ সন্ধেবেলা তুমি চাকরি করতে যাবার নাম করে বেরোতে আর ফিরতে রাত 1টার পর। এখন আমি কি করি? রতিকান্তবাবু তখন সাহেবের নিষেধ সত্ত্বেও সব কথা খুলে বললেন গৃহিণীকে, এবং বললেন, যেভাবেই হোক সাহেবের সঙ্গে একবার দেখা করে এই বিপদের কথাটা জানিয়ে আসতে। গৃহিণী তো ভয়েই সারা, শোনা মাত্র আঁতকে উঠে বললেন, ওরে বাবা, কবরখানায় ঢুকে সাহেব ভূতের সঙ্গে আমি কি করে কথা বলবো গো? একে আমার ভূতের ভয়। রতিকান্তবাবু বললেন, তা অবশ্য ঠিক, তবু তুমি এক কাজ করো, আমি বরং একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি সেটা সাহেবের কবরের ওপর পাথর চাপা দিয়ে রেখে এসো। তবে খুব সাবধান, ভুলেও যেন কারো কাছে বলো না এ কথা। না না, তা বলবো না, কিন্তু আমি সাহেবের কবর চিনব কি করে? সে সব বলে দিচ্ছি আমি, বলে রতিকান্তবাবু একটা সাদা কাগজে 2-1 ছত্রে নিজের বিপদের কথা জানিয়ে লিখে দিলেন, প্লিজ হেল্প মি। তারপর গৃহিণীকে বুঝিয়ে দিলেন কিভাবে কোনখানে যেতে হবে, এবং এও বলে দিলেন ওই কবরখানার সবচেয়ে বড় স্মৃতিসৌধটাই সাহেবের। রতিকান্তবাবুর গৃহিণী দিনের আলো থাকতে থাকতেই রক্ষীদের নজর এড়িয়ে ভাঙা পাঁচিলের পাশ দিয়ে কবরখানায় ঢুকে পড়লেন। তারপর রতিকান্তবাবু যেভাবে যেমন করে যেতে বলে দিয়েছিলেন, ঠিক সেইভাবে সেইখানে গিয়ে সেখানকার সবচেয়ে বড় স্মৃতিসৌধটির কাছে পৌঁছলেন। তারপর বিশেষ চিহ্ন আঁকা দীর্ঘ এপিটাফের নিচে একটি পাথর চাপা দিয়ে চিঠিটা রেখে চলে এলেন। রাত তখন 1টা। থানার লকআপের ভেতরে দারোগাবাবু রতিকান্তবাবুকে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ করেই চলেছেন, আর রতিকান্তবাবু সেই একই উত্তর দিয়েই যাচ্ছেন। বিশ্বাস করুন আপনারা, আমি চুরি করিনি, এ সবই আমার পিতৃদত্ত ধন। যা ছিল সবই বেচে দিয়েছি। তাছাড়া আপনারা তো আমার বাড়ি তল্লাশ করে দেখেই এসেছেন, তবুও কেন অবিশ্বাস করছেন আমাকে? অবিশ্বাস করার যথেষ্ট কারণ আছে বলেই করছি। এই সব দুষ্প্রাপ্য গিনেগুলি আপনার পিতৃদত্ত ধন হলে আপনার এই রকম দশা হতো? আপনি তাহলে ভাড়া বাড়িতে টিনের ঘরে থাকতেন? চালাকির জায়গা পাননি? রতিকান্তবাবু নীরব। সত্যি তো, কি উত্তর দেবেন তিনি?
এমন সময় হঠাৎ এক কাণ্ড। রুদ্রমূর্তিতে ঝড়ের বেগে যিনি এসে সেখানে দাঁড়ালেন তাকে দেখে চমকে উঠলেন সকলে। দারোয়ান থেকে ওসি পর্যন্ত সন্ত্রস্ত হয়ে স্যালুট করলেন তাকে। সেই অতি ভয়ঙ্কর মূর্তি দেখে ভয়ে কাঁপতে লাগলেন সবাই। কে ইনি? পুলিশ কমিশনার? না, তিনি তো বাঙালি। তবে কি সেন্ট্রাল থেকে এসেছেন কোনো ব্রিগেডিয়ার? তাই বা কী করে হবে? ইউনিফর্ম তো পরে আছেন উচ্চপদস্থ সার্জেন্টের। তাহলে কি অসাধারণ ব্যক্তিত্ব, কি ভয়ানক তার নীল চোখের চাহনি, কি হিংস্র তার লাল টকটকে মুখ। খাঁটি ইংরেজ সাহেব। কে পাঠালো একে? কোথা থেকে এলেন? সাহেব এসে গট গট করে ওসির ঘরে ঢুকলেন। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রুদ্ধ চোখে ঘরের চারদিক একবার তাকিয়ে দেখলেন। টেবিলের কাগজপত্রগুলো একটু নাড়াচাড়া করলেন। চেয়ারটা টেনে নিয়ে একবার বসতে গিয়েও বসলেন না। জুতো শুদ্ধ একটা পা চেয়ারের ওপর রাখলেন। তারপর টেবিলে রাখা ময়লা ছোপ ধরা কাচের গেলাসটা ঘরের কোণে আছাড় মেরে বোমার মতো ফেটে পড়লেন। আমার ঘরের এই রকম অবস্থা কে করিয়াছে? তারপর ওসির দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, হু আর ইউ? ওসি সন্ত্রস্ত হয়ে বললেন, স্যার, আমি বর্তমানে এই থানার ভারপ্রাপ্ত অফিসার। ইউ ব্লাডি ফুল! টেল মিস্টার টেগার্ট, ইউ আর রিয়েলি আনফিট ফর দিস পোস্ট। তারপর গোটা থানার চারদিক ব্যগ্র বিক্রমে ঘুরে ফিরে দেখে লকআপের কাছে এসে রতিকান্ত বাবুর দিকে তাকিয়ে ওসিকে বললেন, এই লোকটাকে তোমরা ধরিয়া রাখিয়াছ কেন? একে আমরা স্মাগলার সন্দেহে ধরে রেখেছি স্যার। ব্লাডি ফুল! হি ইজ আ ভেরি গুড ম্যান, আই নো হিম। যদি ভালো চাও তো তোমরা ইহাকে এখনই ছাড়িয়া দাও। বলার সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হলো রতিকান্তবাবুকে। লকআপ থেকে বেরিয়ে রতিকান্তবাবু দেঁতো হেসে সাহেবকে একটা স্যালুট করে দিলেন। সাহেব রতিকান্তবাবুকে ধমকালেন, গেট আউট অফ হিয়ার। রতিকান্তবাবু সাহেবের এরকম মূর্তি কখনো দেখেননি। এমন ইউনিফর্ম পরা বদমেজাজি পুলিশি চেহারা কখনো না। তাই ধমক খেয়ে কোনো রকমে কাছা কোছা গুটোতে গুটোতে দৌড়ে পালালেন। রতিকান্তবাবু চলে যাবার পর সাহেবও চলে গেলেন ঝড়ের বেগ। আর থানা শুদ্ধ লোক ভয়ে বিস্ময়ে মুখ চাওয়াচাই করতে লাগলো। সাহেব যাবার আগে পুলিশের খাতায় খসখস করে কী যেন সব লিখে গেছেন। বিস্ময়ের ঘোর কাটলে সবাই একটু প্রকৃতিস্থ হয়ে খাতার পাতার ওপর ঝুঁকে পড়ে দেখলেন সাহেব যা লিখে গেছেন, দ্য ম্যান ইজ নোন টু মি অ্যান্ড অ্যাজ সাচ আই অ্যাম রিলিজিং হিম। লেখা শেষে নিজের নামও সই করে গেছেন সাহেব। ঘটনার আকস্মিকতায় সকলে এমনই সম্মোহিত হয়ে পড়েছিলেন যে সবাই যেন কী রকম হয়ে গিয়েছিলেন। সাহেবকে চ্যালেঞ্জ করার মতো মনোবলও ছিল না কারো। যাই হোক, সে রাতের সেই অবাস্তব অভিজ্ঞতার সত্যাসত্য যাচাই করতে গিয়ে দেখা গেল টেগার্ট যখন পুলিশ কমিশনার তখন এই থানায় এই নামাঙ্কিত ব্যক্তি ভারপ্রাপ্ত অফিসার ছিলেন। পুরনো নথিপত্রের সইয়ের সঙ্গে সে রাতের সেই রহস্যময় মানুষটির সইয়ের হুবহু মিল পাওয়া গেল। শুধু তারিখেরই যা হেরফের হলো। এবং অনুসন্ধানে এও জানা গেল এই সাহেবটি তৎকালীন সময়ে স্বদেশীদের হাতে নিহত হয়েছিলেন। গল্প পাঠ এখানেই শেষ হলো। কেমন লাগলো ভূতের গল্প অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। শুনতে থাকুন ভূতের গল্প, আরও আসছে।